আজকের আমরা করব অমূলদ সংখ্যা কাকে বলে, হলো, এবং অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করব কিভাবে। আগের দিন আমরা পড়েছিলাম কিন্তু মূলদ সংখ্যা কাকে বলে পড়েছিলাম, সেগুলোই আমরা 1.1 করেছিলাম, মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব। দেখো ওই জন্য করেছিলাম 3/2, হ্যাঁ 9/2 এরকম করেছিলাম না, 1/5 এগুলোকে করেছিলাম। তো তাহলে এগুলো ছিল সব মূলদ সংখ্যা, তাকে সংখ্যা রেখায় কি করে স্থাপন শিখে গেছি। এবারে আমরা শিখবো অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় কি করে স্থাপন করব, হলো। তবে তার আগে আমরা জেনে নেব অমূলদ সংখ্যা কাকে বলে। চলো তাহলে প্রথম আমরা জানি অমূলদ সংখ্যা কাকে বলে। তাহলে লিখবো কি, সংজ্ঞাটা লিখে ফেলতে পারো সবাই। যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তাহলে এখানের পরে যেখানে কন্ডিশন লিখবো, যেখানে pq হলো পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়ালস টু 0, হলো, সেই সব সংখ্যাকে কি বলে, অমূলদ সংখ্যা বলে, অমূলদ সংখ্যা বলে, হলো। তাহলে দেখো আমরা যেটা লিখেছি আর একবার বলে দিই কি লিখেছি আমরা। তাহলে কি বলছি না, যেসব সংখ্যাকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারি না বা প্রকাশ করা যায় না, যেখানে কি বলছে pq হলো পূর্ণ সংখ্যা, মানে pq একটা পূর্ণ সংখ্যা হবে এবং q নট ইকুয়ালস টু 0 হবে, মানে কিউটা 0 নয়, সেই সব সংখ্যাকে আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। এবারে প্রশ্ন স্যার এরকম উদাহরণ দিন যে অমূলদ সংখ্যা কোনগুলো। তাহলে চলো আমরা উদাহরণে চলে যাই। তাহলে উদাহরণ কোনগুলো না, উদাহরণ হিসেবে মনে রাখবো আমরা কোনগুলো না, √2, √3, -√6, হলো, মাইনাসও নিতে পারি আমরা, √7, √11 ইটিসি, অর্থাৎ এগুলো ইত্যাদি বলে আমরা লিখব, হলো। তাহলে এগুলো সবই কিন্তু অমূলদ সংখ্যা, এগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না। পারি কি? এবারে বলতে পারো স্যার হ্যাঁ পারি, যদি মনে হয় অনেকের যে কেন স্যার পারবো না, না ধরো √2 আছে, আমি √2 নিচে কিছু নেই মানে 1 লিখতে পারি না স্যার, আগে আমরা শিখেছিলাম √2 তার নিচে কিছু নেই মানে তো 1 লিখতে পারি তো। তাহলে নিশ্চয়ই তাহলে √2 তো p/q আকারে লেখা যাচ্ছে স্যার, তাহলে এটা কেন অমূলদ সংখ্যা হবে, মূলদ কেন হলো না বলো। হবে না, তাই তো, কেন সেটা না, কারণ আমরা বলে দিই শুনেন একটু ভালো করে। তাহলে এটা আমরা যদি p/q আকারে লিখি, এটা p এর মান আর এটা কার মান, q এর মান। এবার দেখো আমরা অবশ্যই এর সঙ্গে সঙ্গে p/q আকারে তো লেখা ধরো গেল, আমি ধরেই নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম যে p/q আকারে স্যার লেখা যাচ্ছে, কিন্তু pq এর দুটো কন্ডিশন ছিল। কি বলেছিল? প্রথম হচ্ছে q নট ইকুয়ালস টু 0, এটাকে যদি আমরা নেই তাহলে দেখো কিউটা 0 নয় 1 q এর মান, তার মানে ঠিক আছে প্রথম কন্ডিশন স্যাটিসফাই হলো। এবার আছে সেকেন্ড কন্ডিশন, কি ছিল, pq হলো পূর্ণ সংখ্যা, তাহলে এখানে p1 তো পূর্ণই সংখ্যা, কিন্তু √2 কি পূর্ণ সংখ্যা? আমরা পড়েছিলাম পূর্ণ সংখ্যা কোনগুলো, 0 1 2 3 4, এদিকে -1 -2 -3, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তাহলে √2 কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে না, তাহলে p কন্ডিশন মানলো পূর্ণ সংখ্যার, মানলো না, তাহলে এটাকে আমরা কিন্তু p/q আকারে প্রকাশ করতে পারলাম না। তাহলে এটা কিন্তু আমাদের ভুল, √2/1 যেটাকে আমরা p/q আকারে ভাবছি সেটা কিন্তু নয়। তাই √2 একটা কি অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা নয়। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে ক্লিয়ার হয়েছে। এবারে আমরা এর সঙ্গে সঙ্গে বুঝে নিই, তাহলে স্যার এরকম আমরা বুঝবো কি করে, একটু ছোট্ট করে জেনে, যদি আমরা একটা ধরো নাম্বার লেখা আছে, তাহলে তাকে বুঝবো কি করে সেটা অমূলদ সংখ্যা, সহজে বুঝবো কি করে, চিনবো কি করে? তাহলে সবাইকে কি এরকম ধরে ধরে এনে কান ধরে এনে এখানে বসাবো, দেখবো যে p/q আকারে লিখতে পারছি কিনা, না পাচ্ছি না, তাহলে এবার বলবো অমূলদ সংখ্যা। তাহলে অতটা টাইম আমাদের কাছে নেই, তাই না? তখন আমরা কি করব না, আমাদের মনে রাখবে যে একটু সহজার্থে, সব সংখ্যার ক্ষেত্রে নয়, তবে আমাদের যেসব সিলেবাসে সংখ্যা আছে সেগুলোকে আমরা দেখতে পারি, যেসব সংখ্যার মধ্যে এই রুট সাইনটা থেকে যাবে, দেখবে রুটটাকে কোনোভাবে তোলা যাচ্ছে না, মানে রিমুভ হচ্ছে না, সেটা কিন্তু সবসময় হবে অমূলদ সংখ্যা, যদি রুট থেকে যায়। আর রুট যদি চলে যায় তাহলে আমরা বলবো সেটা মূলদ সংখ্যা। যেমন এরকম উদাহরণ
যে স্যার এরকম একটা উদাহরণ দিন যে রুট চলে যাচ্ছে, রুট আছে দেখতে কিন্তু রুট চলে যাচ্ছে। যেমন আমরা যদি বলি √25 এই সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটা কিন্তু এমনি দেখে আমরা যেটা বললাম যে স্যার রুট থাকলেই অমূলদ সংখ্যা, কিন্তু এটা রুট আছে কিন্তু এ মূলদ সংখ্যা, তুমি অমূলদ সংখ্যা বললেই ভুল। কেন না, আমরা যদি 25কে ভেঙে ফেলি একবার তাহলে কি হবে 5 × 5, তাহলে এ রুট করে দিলে কত থাকবে 5। তাহলে দেখো এই রুট কি আর থাকলো, অ্যাকচুয়ালি রেজাল্টে রুট নেই তো, তাহলে রুট না থাকলেই সেটা হয়ে যাবে মূলদ সংখ্যা। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে? আর যদি রুটটা না উঠতো, যে দেখলাম লাস্ট পর্যন্ত ভেঙে গিয়েও রুট কোনোভাবেই যাচ্ছেই না, তাহলে হয়ে যাবে এই যে রুট আছে, রুটের জন্য বাইরে একটা আসে, দুটো থাকলে একটা আসবে তো, রুটের কাজ তো তাই। রুটের ভেতরে কোনো সংখ্যা যদি দুবার থাকে সেটা একবার হিসেবে রুটের বাইরে যাবে, হলো? তাহলে এবারে আবার অনেক সংখ্যা আছে, যেমন আমি যদি এরকম একটা সংখ্যা লিখি 50, এই সংখ্যাটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা বলো তোমরা? অমূলদ সংখ্যা। কেন না, আমরা 50কে ভেঙে ফেলবো, ভাঙলে কত পাবো 5 × 5 × 2, দেখো 5 5 এ 25, 2 এ 50, তাই তো? এবার একে যদি আমি রুট করি কি পাবো না, দুটো 5-এর জন্য একটা 5 তো চলে এলো, কিন্তু 2 তো একা, তাহলে ওকে বাইরে বের করতে পারছি না, ও কিন্তু রুটের মধ্যে থেকে গেল, তাহলে অ্যাকচুয়ালি পেলাম 5√2। তাহলে কি রুট গেল? রুট থেকে গেল না, তাহলে এটা হলো অমূলদ সংখ্যা। তাহলে এটা কিন্তু আমরা বলবো এই যে √25 এটা হচ্ছে কি মূলদ সংখ্যা, মূলদ, আর এটা কিন্তু এই √50 এটা হলো অমূলদ। দেখো বুঝেছো কিনা, ক্লিয়ার হয়েছে? অমূলদ সংখ্যা সম্বন্ধে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়েছে না হয়নি এখনো? হয়ে গেছে, হলো? তাহলে এবারে আমরা নেক্সট টপিকে যাব, অর্থাৎ অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসাবো কি করে, হলো? তারপরে আমরা কোষে দেখিতে যাব যাতে আমরা সব অঙ্ক করতে পারি, হলো? আর আমাদের ব্যাকে আসতে হবে না, ক্লিয়ার? চলো আমরা সংখ্যা রেখায় কিভাবে বসাবো দেখে নেব। অমূলদ সংখ্যার সংখ্যা রেখায় স্থাপন, এই হলো, এই হলো, দেখে নাও। তাহলে আমরা একটা অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব সেইটা আমরা দেখব, হলো? তাই আমরা লিখেছি দেখো অমূলদ সংখ্যার সংখ্যা রেখায় স্থাপন, এই টপিকটা আমরা এখন জানবো, হলো? তাহলে চলো আমরা প্রথম কাজ করব, একটা উদাহরণ নিয়েও দেখবো। তাহলে একটা উদাহরণ আমরা তুলে ফেলি, যে উদাহরণে কি নিচ্ছি আমরা। তাহলে উদাহরণে একদম ছোট্ট অমূলদ সংখ্যা সবচেয়ে, সেইটা আমরা নেব। উদাহরণ 1-এ আমরা কি নিচ্ছি না, √2 এর সংখ্যা রেখায় স্থাপন, সংখ্যা রেখায় কি স্থাপন, অর্থাৎ √2 কে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব এইটা দেখব, হলো? তাহলে আমরা কি বলছি না, এই √2টাকে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব আমরা দেখব, হলো? তাহলে চলো আমরা প্রথম কি কাজ করব, সংখ্যা রেখা টেনে ফেলবো। তাহলে চলো সংখ্যা রেখা টেনে ফেলি, এই তাহলে এখানে আমরা 0 নিলাম, এই হলো? তাহলে এদিকে আমরা 1 নিলাম, এখানে নিলাম 2, এখানে নিলাম 3, এখানে নিলাম 4, আর এখানে তীর চিহ্ন দিয়ে দিলাম, হলো? এদিকে নিয়ে নিলাম -1, এদিকে নিলাম -2, এদিকে নিলাম -3, -4, তীর চিহ্ন দিয়ে দিলাম। এই হলো সংখ্যা রেখা আমাদের, হলো? এবারে দেখো প্রথম কাজ কি হবে আমাদের, ভালো করে দেখো, উত্তর করছি আমরা অ্যানসার। তাহলে অ্যানসারে আমরা কি করছি প্রথম কাজ হলো ফার্স্ট স্টেপ 1। তাহলে স্টেপ 1-এ কি করব আমরা, স্টেপ 1 বলেই লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। স্টেপ 1, এই স্টেপ 1 ফার্স্ট স্টেপে আমরা কি করব, তোমরা আবার অঙ্ক করার সময় স্টেপ 1 লিখে দিও না, ঠিক আছে? আমি বোঝার জন্য, তোমাদের বোঝার সুবিধার্থে, যে পরপর আমরা কি স্টেপ করব সেইটা বোঝার সুবিধার্থে আমরা স্টেপ 1 লিখলাম, এটা কিন্তু লিখবে না কেউ। তাহলে স্টেপ 1-এ আমরা কি করব না, যে √2টা ছিল এই √2 কে প্রথম আমরা কি করব, দুটো বর্গের সমষ্টি আকারে লিখতে হবে। 2টাকে এখানে লিখে ফেলবো। তাহলে 2টাকে কিভাবে লিখবো না, দেখো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার লিখতে পারি। দেখো 1 স্কয়ার করলে কত, 1 স্কয়ার করলে কত, দুটো যোগ করলে কত মিললো, তাহলে 2 কে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার লিখতে পারি। তাহলে এইটুকুটা হলো ফার্স্ট স্টেপ আমাকে, অর্থাৎ প্রথমে স্টেপ 1-এ √2 = প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার √এর মধ্যে, এইটা আমরা লিখে ফেলবো, অর্থাৎ দুটো বর্গের সমষ্টি লিখে ফেলেছি, হলো? কাজ শেষ। এইটুকুটা হলো ফার্স্ট স্টেপ।
এবার সেকেন্ড স্টেপ সংখ্যা রেখায় বসাবো। দেখো ভালো করে দেখবে, প্রথম যে নাম্বারটা আমি এখানে ইন্ডিকেট করছি এই নাম্বার 1, প্রথম যে নাম্বারের স্কোয়ার আছে সেই নাম্বারটা প্রথম সংখ্যা রেখায় বসাতে হবে। হলো? তাহলে সংখ্যা রেখায় কিভাবে বসাবো? 1 প্লাস 1 আছে তো, তাহলে আমরা প্লাসের দিকে এক ঘর চলে যাব, তার মানে এখানে। হলো? ক্লিয়ার? 1 নিলাম। এবারে আমরা কি বলছি, দ্বিতীয় নাম্বারে যাব। দ্বিতীয় নাম্বারটা আলাদা কালি দিয়ে ইন্ডিকেট করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই 1 হলো লাল। তাহলে এই 1টাকে কি করব না, এই 1 এই যে রাশিমালাটা যেখানে শেষ হলো ওর উপরে একে দাঁড় করাতে হবে। 1 দেখে নেবে কতটা, ঠিক ততটাই স্কেল দিয়ে এর উপরে লম্বভাবে দাঁড় করাতে হবে। বোঝা গেল? তাহলে এটার মানও কত? 1, আর এটা তো 1ই আছে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, এইটুকুটা ক্লিয়ার হয়েছে না হয়নি? আমি কি বললাম, এই 1 প্রথম যে রাশিমালাটা থাকবে, যেমন এখানে ধরো এইটা যদি আমি করতাম, তাহলে এটা আগে আমি 3টা নিতে বললাম, তাতে তোমার সুবিধা হবে, 2 রেখে করলেও হবে। আমি যদি 3 নেই এখানে, তাহলে প্রথম আমি নেব 3, তাহলে 1 2 3, তাহলে এখানে চলে যেতাম। এখানের উপর এই 3 যে রাশিমালাটা, মানে যেখানে 3-এর দাগটা থাকছে, এই দাগের উপরে 2 বাকি আছে, তাহলে এর উপরে 2 নিতে হবে তোমাকে। 2 কতটা, এখান থেকে এতটা স্কেলের মান নিয়ে নিচ্ছ, এখানে লম্বভাবে 2 দাঁড় করাতে হবে। বোঝা গেল? লম্বভাবে 2 দাঁড় করানো খুব সহজ। তোমাদের সেট স্কোয়ার আছে, দেখো জ্যামিতি বক্সে সেট স্কোয়ার মানে যে ত্রিভুজগুলো আছে, ত্রিভুজগুলো দেখবে সব 90 ডিগ্রিতে আছে, তাহলে এর উপরে বসিয়ে শুধু উপরে 2 নিয়ে নেবে গুণে। বোঝা গেল কি বলেছি? তাহলে এটার ক্ষেত্রে আমরা আসলাম, তাহলে এইদিকে 1 নিলাম, আর পরের যে 1টা ছিল সেটা এর উপরে দাঁড় করিয়ে দিলাম। হলো কাজ? এবারে নেক্সট স্টেপ কি করব আমরা? নেক্সট স্টেপ হলো এই লাস্ট যে 1 এর মাথাটা এলো, 1 থেকে 0 যোগ করে দেব। এই দেখে নাও কি করে দিলাম, 1 থেকে 0 যোগ করে দিলাম, একটা রেখা পেলাম। দেখো রেখা পেলাম নাকি, দেখো পেয়েছি একটা রেখা। এবারে আমরা কাজ কি করব, পরের স্টেপ হলো এইখানে কম্পাসটা বসাবো, কাঁটা, কম্পাসের কাঁটাটা, পেন্সিলের মাথাটা এই পর্যন্ত মাপ নেব, নিয়ে এইটাকে ঘুরিয়ে আমরা নিচে আসব। এই সংখ্যা রেখায় কোথায় পড়ছে, বুঝতে পারলে না মনে কি বললাম? তাহলে এইখানে কাঁটাটা থাকলো, এইখানে মাথাটা নিলাম, এবার আস্তে আস্তে নিচের দিকে আসবো। আস্তে আস্তে দেখো এই রকম ভাবে ধরো নিচের দিকে আসবে, আস্তে 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 ধরো সংখ্যা রেখায় এই জায়গাটায় তুমি দাগ পাবে, এটাই হলো রুট 2 এর জায়গা, এইখানেই রুট 2 বসবে। দেখো বুঝেছো কিনা, ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবেই আমাকে কিন্তু প্রত্যেকটা সংখ্যা রেখায় এরকম বসাতে হবে। তাহলে আমরা আজকে শুরু করব এখন কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2, এটা আমরা শুরু করব। হলো? আচ্ছা, কোষে দেখি 1.2 তে কি আছে আমরা দেখে নিই। প্রথমে আছে একের দাগে দেখো সত্য মিথ্যা আছে, কি আছে? সত্য মিথ্যা। প্রথমে দেখে নাও, একটা একটা করে আসি। আচ্ছা, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। আমরা এর আগেই মূলদ সংখ্যা যখন করেছিলাম বলেছিলাম, দুটো মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, এরকম সংখ্যাকে যদি যোগ করি তাহলে কি পি বাই কিউ আকারেই আসবে। তাহলে আমরা প্রথমটা পাবো সত্য, তার মানে 1-এর 1, আমরা পরপর লিখছি ভালো করে করবে, 1-এর 1, এটা তাহলে আমরা কি পেলাম? সত্য। এই কেন না, দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা হবে, আমরা জানি এটা। 1-এর দাগে 2-একটাই যাবো এবার, তাই তো? 1-এর 2, তাহলে 1-এর 2 কি বলছে? দুটো অমূলদ সংখ্যা বলছে, সেই দুটো অমূলদ সংখ্যা বলছে যোগ করলে আবার কি বলছে? অমূলদ সংখ্যাই হবে, এটাই আমাকে করতে হবে। সমষ্টি মানে যোগফল, তো সমষ্টি মানে কি? যোগ, তাহলে যোগ করলেই আমরা অমূলদ সংখ্যাই পাবো বলছে। এটা সত্য না মিথ্যা? না, আমরা এটা বলবো মিথ্যাই। কেন মিথ্যা সেইটা কারণ দেখাতে হবে। কোনো একটা স্টেটমেন্টকে যদি তুমি ভুল বা মিথ্যা বলো, তার সাপেক্ষে একটা অন্তত যুক্তি দেখাতেই হবে যার জন্য তুমি ভুল বলছো। তো এবারে আমরা আসছি যে এর সাপেক্ষে একটা যুক্তি দেবো, তাই না? যে যাতে আমরা দুটো অমূলদ সংখ্যা যোগ করছি কিন্তু অমূলদ সংখ্যা পাচ্ছি না, তাহলে আমরা লিখছি ধরো অমূলদ প্লাস অমূলদ, এই দুটো অমূলদ নেব, নিয়ে দেখব কি হচ্ছে। তাহলে অমূলদ আমি একটা √3 নিলাম, হলো, আর একটা -√3 নিলাম। দুটো আলাদা না একই সংখ্যা? আলাদা, একটা প্লাস একটা মাইনাস। এবার এই দুটোকে যোগ করে দাও, কি হবে? +√3 আর -√3 যোগ করলে কি হয়? সেম রাশিমালা বিয়োগ হলে কি হয়? 0ই হবে। এখানে তো +√3, এটা তো মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, √3 থেকে √3 বাদ দিলে কি হয়? 0ই হবে। তা 0 কি সংখ্যা? তা অমূলদ থাকলো?
থাকলো না, তাহলে এটা ভুল বলছে স্টেটমেন্ট, যে অমূলত হবে না, সবসময় হবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু সর্বদা হবে না। বোঝা গেল কি বলেছি, কেন ভুল বললাম? তাহলে যে কোনো রাশিমালা তার যদি মাইনাস রাশিমালা দিয়ে আমরা যোগ করি, শুধু √3 নয়, √2, কেউ যদি -√2 নেয়, কেউ যদি √5 নিচ্ছে, -√5 নিল, তার ক্ষেত্রেও সব সেম হবে। বোঝা গেল? তাহলে যে কোনো একটা উদাহরণ মাইনাস সেম রাশিমালা হলো, তাহলে তো আমরা সেটা পাবো মূলদ সংখ্যা, অমূলদ আর পাবো না। ক্লিয়ার হয়েছে? তাহলে পরেরটা কিন্তু আমরা 2 এর দাগ পেলাম, মিথ্যা। এবারে চলে যাব 3 এর দাগে। 3 এর দাগে বলো কি আছে? দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা। হ্যাঁ, তাহলে বলছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। একদম ঠিক, দুটো মূলদ সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে কিন্তু কি পাবো? মূলদ সংখ্যাই পাবো, কারণ দুটোকে p/q আকারেই দেখো, p/q, এটাকেও আমরা p/q এরকম আকারে আছে দুটোই। তাহলে একে যদি আমি গুণ করি, তা উপরের উপরে গুণ হবে, নিচের নিচের গুণ হবে, তা p/qই থাকবে নাকি না আলাদা থাকবে? হবে। তাহলে এটা কিন্তু সত্য, p/q আকারেই থাকছে, সর্বদা মূলদ সংখ্যাই থাকবে। হলো, চলে যাব 4-এ। 4-এ কি আছে বলো? দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এটা আবার সত্য না মিথ্যা দেখতে হবে, এটা কিন্তু মিথ্যা হবে। কেন মিথ্যা আমরা জানবো, যে দুটি অমূলদ সংখ্যা গুণ করলে সর্বদা মূলদ সংখ্যা পাবো না। হলো, যেমন কি কি ক্ষেত্রে মূলদ সংখ্যা পাই সেটা বলে দিই না। সেম রাশিমালা যদি আমরা গুণ করি, তখন কিন্তু আমরা অমূলদ সংখ্যার গুণফল মূলদ পাবো। যেমন আমরা আগের উদাহরণেই যদি টেনে আনি, √3 একটা নিলাম, এর সঙ্গে গুণ করছি -√3, যদি গুণ করি তাহলে কি হবে? এর প্লাস আর এর মাইনাসে মাইনাস, √3 আর √3 দুটো সেম গুণ করলে কি হবে? রুট চলে যাবে, 3 থাকবে। তাহলে দেখো এই দুটো অমূলদ ছিল, মূলদ পেলাম। এটা তো স্টেটমেন্ট ঠিক, একদম ওই স্টেটমেন্টই বলছো কেন, কিন্তু সর্বদা হচ্ছে না, এটা দেখাবো আমি। যে যদি আমি আলাদা আলাদা নিই, একটা √3 নিলাম আর একটা √2 নিলাম, এই দুটোকে গুণ করলে কি পাবো বলতে পারবে? হ্যাঁ, গুণের ক্ষেত্রে রুটের মধ্যেই 3 আর 2 গুণ হবে, কিন্তু যোগের ক্ষেত্রে হয় না, যোগ বিয়োগের ক্ষেত্রে, গুণ ভাগের ক্ষেত্রে হয়। বোঝা গেল? তাহলে এটা কত হবে? তাহলে √6, 3 2 6, তাহলে √6, তাহলে √6 অমূলদ সংখ্যা না মূলদ সংখ্যা? তাহলে এটা স্টেটমেন্ট কারেক্ট বলছে না ভুল বলছে? তাহলে এখানে বলেছিল মূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা পেলাম, অমূলদ সংখ্যা পেলাম না, তাহলে এটা স্টেটমেন্ট মিথ্যা, ভুল বলছে। বোঝা গেল? তাহলে আমরা 4-এর দাগেরটা পেলাম মিথ্যা, এই স্টেটমেন্টটা আমাদের মনে রাখতে হবে, এটা নয়, এটা আমি উদাহরণের জন্য বলছি। তাহলে এবারে চলে যাব 5-এর দাগ। 5-এর দাগে ভি। তাহলে ভিতে কি বলেছে? কি বলেছে আমাকে? প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। হ্যাঁ, তাহলে আমাদের বাস্তব সংখ্যার সেটটা একটু জেনে নিলেই বুঝতে পারবে, দেখবে বইতে আছে সুন্দর করে করা। এই যে পেজ নাম্বার 8, এই যে উপরে দেখো, একদম উপরে 8-এর বাস্তব সংখ্যার দল, দেখে সাদা যে সার্কেলটা, ওটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তারপরে শূন্য যোগ হয়ে যে ত্রিভুজটা হয়েছে, ত্রিভুজটা পুরোটা হচ্ছে কি অখণ্ড সংখ্যা। তারপরে একটা চতুর্ভুজ হয়েছে দেখো, একটু অরেঞ্জ কালার টাইপের, তাই তো? তাহলে সেই চতুর্ভুজটা কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার বাইরে একটা হলুদ কালারের হয়েছে দেখো, হলুদ কালারেরটা কি? মূলদ সংখ্যা। তারপরে বাইরে এসছে কি? বাইরে হচ্ছে গিয়ে অমূলদ সংখ্যা। আর সব মিলিয়ে টোটাল যা হলো সেটা হলো বাস্তব সংখ্যা। বোঝা গেল কি বলেছি? তার মানে বাস্তব সংখ্যার মধ্যে সব পড়ছে। তার মানে এখানে বলেছিল যেটা, যে তোমার কি বলেছিল, হ্যাঁ, প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা। তার মানে দেখো মূলদ সংখ্যা সব বাস্তব সংখ্যার মধ্যে আছে, তো তাহলে এটা সত্য, তাহলে প্রতিটি মূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা হবে। হলো, এবারে তাহলে এটা কি বললাম আমরা? সত্য। 5-এরটা হচ্ছে সত্য। এবার 6-এর দাগে যাব। 6-এর দাগে কি বলছে? প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা। তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা, উল্টোটা বলছে দেখো, তাহলে বাস্তব সংখ্যা হলেই অমূলদ সংখ্যা হবে, মিথ্যা, কারণ অমূলদ সংখ্যা ছাড়াও অনেক তো আছে বাস্তব সংখ্যার মধ্যে। তার মানে এটা আমরা এমনি স্টেটমেন্ট থেকে বলবো মিথ্যা, কারণ আমরা বলছি যে অমূলদ সংখ্যাটা হচ্ছে বাস্তব সংখ্যার একটা পার্ট, একটা অংশ, নট অমূলদ সংখ্যা মানেই বাস্তব সংখ্যা মানেই অমূলদ সংখ্যা হবে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে সত্য মিথ্যা আমাদের পুরো কমপ্লিট হলো। এবারে চলে যাব 2-এর দাগে। অমূলদ সংখ্যা কাকে বলে লিখে দিলাম, 4টি অমূলদ সংখ্যা লিখে দিয়েছি, আজকেরই ক্লাসে লিখে দিলাম। এবারে চলে যাব 3-এর দাগে। 3-এর দাগেরটাও আমরা ক্লাসের মাঝখানে আলোচনা করে দিয়েছি তোমাদের, যে এগুলোর মধ্যে কোনগুলো মূলদ সংখ্যা আর কোনগুলো মূলদ সংখ্যা নয় লিখতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে আমাকে দেখে নিতে হবে যেগুলোর, হ্যাঁ বলো, হ্যাঁ ভেঙে দেখতে হবে, যেগুলো রুট চলে যাবে তাহলে সেগুলো কিন্তু আমাদের কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর যেগুলো রুট থেকে যাবে সেগুলো অমূলদ সংখ্যা। তাহলে দেখো, যেমন আমরা একটা একটা যদি দেখাই,
তা প্লাস মাইনাস নিয়ে কোনো ভ্যারি করবে না, প্লাস মাইনাস যেমন আছে সামনে থেকে যাবে, তাই ওটা নিয়ে কোনো আমাদের টেনশন নেই। হলো, তাহলে আমরা একটা দুটো যেমন দেখাই, যেমন একেরটাই দেখাই, 3-এর 1 আমরা একদম ছোটটা দেখাবো। 3-এর 1 রুট আর 9 আছে, এটা মূলত না মূলত, এমনি ক্লাসের উদাহরণেই আমরা করলাম একটু আগেই। তাহলে 9 কে ভেঙে ফেলবো, কত পাবো? 3 × 3, তাহলে করলে কত হলো? 3, দুটো 3-এর জন্য রুটের বাইরে একটা এলো, তাহলে 3 মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? মূলত সংখ্যা, তাহলে এটা কি সংখ্যা? মূলত সংখ্যা। তাহলে আমরা √9 যেটা পেয়েছিলাম, মানে অঙ্কে দেওয়া ছিল, সেটা হলো কি একটা মূলত সংখ্যা। এই হলো, যেমন আমরা চলে যাই যদি √50 4-এর দাগ, এটা দেখিয়ে দিই, √50, এটাও আমরা কিন্তু একটু আগে দেখলাম, মনে করো। তাহলে কত হবে? 5, একে ভাঙলে ×5 × 2, তাহলে কত হচ্ছে? দুটো 5-এর জন্য একটা 5 বাইরে, আর √2 থেকে গেল। এটা মূলত সংখ্যা না অমূলত সংখ্যা? তাহলে এটা হলো অমূলত সংখ্যা, অর্থাৎ রুট দিয়ে থাকলে সেটা কি হয়ে গেল? অমূলত সংখ্যা। রুট গেল না, তাহলে অমূলত সংখ্যা। তাহলে এইভাবে আমরা কিন্তু সব করতে হবে। হলো, এরপরে আমরা চলে যাব 4-এর দাগ, √5টা সংখ্যা রেখায় স্থাপন। ঠিক আছে, আমি হ্যাঁ যেটা আমরা করলাম, এবার আমি আজকের ক্লাসে শুধু জাস্ট ভাঙাগুলো দেখিয়ে দেবো, তোমরা কিন্তু বাড়িতে বাকিগুলো করবে। ঠিক আছে, মানে ওই স্কোয়ার লেখাটা, যেমন আমরা 4-এর দাগেরটা দেখাচ্ছি, দেখো 4-এর দাগ, যেমন আমরা বলছি √5, এইটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে আমাকে √5 কে প্রথমে স্কোয়ারে লিখতে হবে, কত হবে? একদম, এই তো শিখে গেছো। তাহলে তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই তো হয়ে গেল। দেখো, তাহলে প্রথমে আমরা 2 নিয়ে নেব, তার উপরে 1 দাঁড় করিয়ে দেবো, দাগ টেনে নিয়ে কম্পাস দিয়ে ঘুরিয়ে দেবো, হয়ে গেল। করতে পারবে না পারবে না? আচ্ছা চলো। আচ্ছা 5-এ ও বলছে স্যার 5-এরটা এরকম কি হবে? তাহলে 5-এ হচ্ছে কত? √3, এইটা তো। তাহলে √3 করতে গেলে তোমাকে আগে কি করতে হবে? √3 কে এইভাবে কিন্তু স্কোয়ারে আমরা মানে সহজভাবে লিখতে পারবো না, না পারবো না বলে কোনো জিনিস নেই, হ্যাঁ সব হবে। দেখো এই যে √2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এই যে √2 স্কোয়ার মানে রুট চলে গেল, তার মানে 2 পাবো, আর 1 স্কোয়ার 1, 3 হয়ে গেল। এবারে আমাকে এইটা তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই, এইটাকে করব কিভাবে। তার মানে কি, দেখো এই √3 করতে গেলে √2 কিন্তু আগে করতে হবে, তারপরে √3 তে আসতে হবে। তার মানে আগে আমাকে √2 বসিয়ে নিতে হবে, √2 এর দাগটা পেয়ে যাব, তার উপরে আবার এই পরের টার্মটা দিয়ে তোমাকে আবার √3 বসাতে হবে। তাহলে 5-এর দাগে কি ছিল আমাদের অঙ্ক? √3, এইটা ছিল, তাই তো। তাহলে √3 এর সংখ্যা রেখায় স্থাপন আমি লিখে দিই, সংখ্যা রেখায় স্থাপন। এই তাহলে √3 এর সংখ্যা রেখায় স্থাপন, এইটা করব আমরা। ঠিক আছে, তাহলে এটা করতে গেলে আমরা বললাম প্রথম স্টেপ আমাদের কি হবে? তাহলে প্রথম স্টেপ হচ্ছে ওটাকে ভেঙে নিতে হবে, তাই তো। তাহলে প্রথম স্টেপ আমরা ভেঙে নিই, তাহলে √3, তাহলে √3 কে আমরা ভেঙে লিখলে কত পাবো বললাম এক্ষুনি? না প্রথমে লিখবো √2 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। হলো, এবার দেখো এই √2টা কিন্তু আমাকে আগে করতে হবে ওখানে, কারণ √2 তোর মান আমি ডাইরেক্ট পাবো না। তাহলে সেই জন্য √2 এর জন্য কিন্তু তোমাকে আবার আলাদা করে কাজ করতে হবে। তাহলে সেই জন্য পরের স্টেপে কিন্তু আগে এখানে √2 কে ভেঙে নিতে হবে, আগে √2 কে দেখাতে হবে তোমাকে। তাহলে √2 কে আমরা তো এক্ষুনি করলাম 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আগে এই √2 এর কাজটা করব, তারপরে এটা করব। হলো, ক্লিয়ার হয়েছে? তাহলে চলো স্টেপ বাই স্টেপ আমরা যাব। তাহলে প্রথমে আমরা সংখ্যা রেখা নিয়ে নেব একটা বড় করে, এই তাহলে এখানে আমরা 0 নিলাম, হলো, এখানে আমরা 1 নিলাম, এখানে নিলাম 2, এখানে নিলাম 3, এখানে নিলাম 4, এই হলো। আচ্ছা এদিকেও নিলাম -1, -2, -3, -4, এই হলো। এদিকে তীর চিহ্ন দিয়ে দিই, এই হলো সংখ্যা রেখা। এবারে চলে যাব, প্রথম আমরা √2 কে কাজ করতে হবে বললাম, কারণ এখানে √2 আছে, এই √2 কে আগে বানিয়ে ফেলতে হবে, তবে গিয়ে আমি √3টা বানাতে পারবো। হলো, তাহলে চলো √3 কাজ করি, এই √2 কাজ করব প্রথম। তাহলে চলো √2টা কি করব, প্রথমে 1 স্কোয়ার 1 স্কোয়ার এক্ষুনি যেটা করলাম, তাহলে 1 স্কোয়ার মানে প্রথম 1 এ চলে যাব, ফার্স্ট স্টেপটার জন্য এইটা। হলো, তাহলে এই 1 এ চলে গেলাম, তারপরে এই 1টাকে আমরা কি করব, এর উপরে দাঁড় করিয়ে দেবো। তাহলে এর উপরে দাঁড় করিয়ে দিলাম 1, এতটা ধরে না, মেপে নেবে কিন্তু এইটা যতটা হবে এটাও ততটা হবে, মানে তুমি এতে স্কেলে যেটা 1 নিয়েছো, এইটা যতটা 1 নিয়েছো এইটা কিন্তু ততটা হবে, খেয়াল রাখবে কিন্তু, মানে ভুল এখানেই হয়ে যাবে, তুমি এটা হয়তো হাতে টেনে দিয়েছো, মানে এমনি একটা মাপ মোটামুটি নিয়ে হাতে টেনে দিয়েছো, কিন্তু এইটা নেওয়ার সময় স্কেল বসিয়ে 1 নিলে, মানে স্কেল বসিয়ে স্কেলের যে 1 ওটা কিন্তু নয়, কিন্তু আমি বারবার বলছি ওইটা 1 নয়, এখানে
এইখানে যতটা 1 নিচ্ছ ততটা, এখানে যদি 2 দাঁড় করাতে হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত 2 যতটা হবে তোমার স্কেলে, এখানে ততটাই তোমাকে দাঁড় করাতে হবে। আমি যদি স্কেলের মাপে নিই তখন হ্যাঁ, তাহলে তাহলে ওই মাপেই হবে। যদি স্কেলের মাপেই তুমি 1 2 করে নিয়ে যাও মানে সংখ্যা রেখায়, তাহলে তোমার ওই মাপেই হবে। বোঝা গেল কি বলেছি? তাহলে খেয়াল রাখতে হবে এখানে। তাহলে এটা গেল আমার 1। তাহলে এর পরের স্টেপ আমাদের কি ছিল না, ওই মাথাটা আর জিরোটা যোগ করে দেবো আমরা, তাই তো নাকি? তাহলে চলো 0 যোগ করে দিই। তাহলে এই আমরা যোগ করে দিলাম, হলো। যোগ করে দিয়ে তারপরের কাজ কি ছিল, এই মাপটা নিয়ে আমরা নিচের দিকে কম্পাস বসিয়ে নামাবো। এই ধরো পেয়ে গেলাম আমরা কি √2, হলো। √2 পেলাম, তাহলে আমরা ফার্স্ট স্টেপের কাজ কমপ্লিট, √2 পেয়ে গেলাম। এরপরে আমাদের কাজ হবে এইটাই, √3 তে আসবো, স্টেপ 2 তে আবার √3। এবার √3 এর জন্য আমরা কি করব বললাম না, √3 এর জন্য করতে গেলে আমাকে কিন্তু √2 পজিশন দেখো, প্রথম আমরা √2, তাহলে প্রথম আমরা √2 পেয়ে গেছি, এইখানে চলে যাব, √2 তে চলে গেলাম। √2 এর উপরে কত বলেছিল 1, তাহলে √2 এর উপরে আবার 1 দাঁড় করাতে হবে তোমাকে, এই 1 দাঁড় করিয়ে দিলাম, √2 এর উপরে 1, হলো। তারপরে আমাকে কাজ কি করতে হবে, 0 থেকে এবার এর মাথা যোগ করতে হবে, এই দেখো, হলো। এবারে আমার কম্পাস এখানে বসবে, আবার এই মাথাটার মাপ নেব, নিয়ে আবার এখান থেকে নিচে নামাবো, এই হয়ে গেল √3, শেষ। সহজ। বোঝা গেল কি বলেছি? তাহলে এই হলো সংখ্যা রেখায় √3 এর স্থাপন। তাহলে তোমরা কি করবে, পুরোটা 1.2 কমপ্লিট করে নাও, যদি অসুবিধা হয় পরের দিন আমাকে বলো, ঠিক আছে? হ্যাঁ, 1.2 পুরো কমপ্লিট করতে হবে, কিন্তু পরের দিন আমরা 1.3 শুরু করব, ঠিক আছে?